একটা প্রশ্ন রয়েছে, প্রশ্নটা হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা কিছু কোম্পানিতে কিন্তু প্রচুরভাবে এন্ট্রি নিচ্ছে, এবং এরা যে এন্ট্রি নিচ্ছে সেই জায়গাটা কিভাবে তৈরি করছে, তারা কি মনে করে তৈরি করছে। এমন কিছু কোম্পানি রয়েছে যে 10টা কোম্পানি আমি যদি বলি এই মুহূর্তে, প্রতিটি কোম্পানিতে ডিআইআই প্রচুরভাবে কিনে চলেছে। আমি ঠিক অ্যামাউন্টগুলো বলে দেবো কীভাবে, কত জাস্ট এই গত মাসে কিনে গেছে, এবং সেই ডেটাটা আসার পরে চমকে যাওয়ার মতো ব্যাপার রয়েছে। ডিআইআই যে কিভাবে কিনে চলেছে, ডিআইআই মানে তোমার মতো সাধারণ যারা রিটেলার রয়েছে তাদের যে এসআইপি, তাদের কি পরিমাণ এসআইপি তারা প্রতি মাসে মাসে করছে, এবং গত এক মাসের মধ্যে 837 কোটি টাকা এক্সট্রা, মানে এক মাসে 837 কোটি টাকা এসআইপি বেড়েছে। মানে কি হিউজ লেভেলে। আমরা যদি আগের দিনে যদি যেত সিস্টেমটা দেখতে পারতে, এফআইআই যেভাবে সেল করেছে তাতে মার্কেট 18-19 হাজারে যেতই যেত, এমনভাবে ক্র্যাশ হয়ে যেত। কিন্তু ডিআইআই তার থেকে বেশিভাবে কিনে যাচ্ছে। যদি ডেটাটা দেখাই, এক্স্যাক্ট ডেটা, তাহলে এখানে বুঝতে পারবে যে এফআইআই সেল করেছে এই জুন পর্যন্ত ডেটা, মানে 6 মাসে 2026-এ প্রায় 2.7 লাখ ক্রোড়স, 2.7 লাখ ক্রোড়স। অপরপক্ষে ডিআইআই কিনে গেছে 4.6 লাখ ক্রোড়স এই 6 মাসের মধ্যে। বুঝতে পারছো? যদি এফআইআই বিক্রিটা না করতো, আমি কেনার কথা বলছি না, বিক্রিটা না করতো, তাহলে মার্কেটটা কোথায় যেত? আর এই বিক্রিটা করার পরেও মার্কেট যেখানে কোথায় পড়তো সেখানে স্লাইটলি পড়ছে, উঠছে পড়ছে, এমন কিন্তু বিরাট ওঠাপড়া করেনি। 24 থেকে 23, 23 থেকে 24, শুধু এইটুকু ওঠাপড়া করছে। দেখেছো তো নিশ্চয়ই যে 24,000 ছিল, এখন 23,800-তে এসছে, আবার কাল পরশুতে হয়তো 24,000 পৌঁছবে, এইটুকু ওঠানামা চলছে। আমি যদি একটু ডেটাটা বলি যে এসআইপির পরিমাণ, তাহলে বুঝতে পারবে, আরও ক্লিয়ার হবে। এসআইপি জুন মাসে 31,781 কোটি টাকা, 31,781 ক্রোড়স এসআইপি হয়েছে। একটা বলা যেতে পারে রেকর্ড লেভেল। এটা গতবারের থেকে প্রায় 800 কোটির বেশি, 800 কোটির বেশি এসআইপি বেড়েছে অ্যামাউন্ট। তাহলে এইবারে আসবো কি 10টা কোম্পানি বলবো যেখানে ডোমেস্টিক ইনভেস্টাররা খুব স্লোলি কিনে চলেছে প্রচুর পরিমাণে। তাহলে স্টকগুলো কী কী রয়েছে সেটা বলবো। তারপরে আমি আরেকটা খুব বড় প্রশ্ন করব, ডিআইআই কিনছে ঠিক আছে, তাহলে আমাদের কি কেনা উচিত? এই সম্পর্কে আমি 3টে কোম্পানি স্পেশালি যে আমি ব্যাপারটা যেটা স্টাডি করেছি সেটা নিয়ে কথা বলবো। যে সব কিছু বলা দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ড, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্স। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার জায়গাটা হচ্ছে এফআইআই। এফআইআই সেল তো করছে, বুঝতে পারছি, সেলিংয়ের জন্য কোনো কিছু দরকার পড়ে না, কিন্তু ডিআইআই যখন কিনছে, বিশেষ করে বড় বড় ফান্ড ম্যানেজার যারা, তারা হিউজভাবে কিনে চলেছে কিছু কোম্পানিকে। কেন? প্রথম যে কোম্পানি রয়েছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। এইচডিএফসি ব্যাঙ্ক আগের বারের থেকে ফাইন্যান্সিয়ালি ফান্ডামেন্টালি অনেক বেশি স্ট্রং হয়ে উঠছে। বাইরে থেকে কারেকশন হচ্ছে ঠিক, যত কারেকশন হচ্ছে সাধারণটা প্যানিক করছে, অথচ ডিআইআই যারা, তারা প্রচুর, মানে এক্স্যাক্ট ডেটাটা আমি বলে দিচ্ছি। ডেটার পরিমাণ হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক 3,927 কোটি। তার মানে 1 নাম্বার হচ্ছে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3,927, এটা কিন্তু কোটিতে, আমি শুধু হিসেবটা বলে যাচ্ছি এরমভাবে। আমি সেকেন্ড কোম্পানি থেকে যাব, আরেকটা খুব ইন্টারেস্টিং কোম্পানি কথা বলবো। কোম্পানির নাম হচ্ছে E2E নেটওয়ার্ক। E2E দুর্দান্ত কোম্পানি, কি আমি একটু পরে বলছি ডিটেলসটা, কেন আমি বলছি কোম্পানিটার সম্ভাবনাটা বিরাট বড় রয়েছে। প্রায় 300 কোটি টাকা মতো কিন্তু এখানে ইনভেস্ট করেছে। আচ্ছা, 3 নম্বরে আমি একটা কোম্পানির কথা বলবো। কোম্পানির নাম হচ্ছে ইটারনাল, ETERNAL, ইটারনাল বা জোম্যাটো, যাই বলা হোক না কেন। এই কোম্পানির ক্ষেত্রে দেখতে পাচ্ছি বড় এদের বিজনেসটা বাড়ছে। এদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, যেটা আগে আমরা বুঝতাম খাবার মানে ফুড সাপ্লাই, সেখান থেকে কিন্তু এমন সিস্টেমে যাচ্ছে এরা, টোটাল নেটওয়ার্কিং সিস্টেমটা খুব পাওয়ারফুল করছে, বিভিন্ন প্রোডাক্টগুলো সেলিং করছে। মানে ই কমার্স রিলেটেড কাজ যদি বলা যায় তাহলে কিন্তু এই ইটারনালকে বলতে পারি। 1,990 কোটি টাকা কিন্তু এখানে কিনেছে ডিআইআইরা। 4 নম্বরে যাব, আদানি এন্টারপ্রাইজ। আদানি এন্টারপ্রাইজে এই মুহূর্তে দেখতে পাচ্ছি 4,550 কোটি, এটা কিন্তু আদানি এন্টারপ্রাইজের মধ্যে এন্ট্রি নিয়েছে ডিআইআই। এর মধ্যে পোটেনশিয়াল গ্রোথ রয়েছে, এন্টারপ্রাইজের প্রচুর ক্যাপাবিলিটি বাড়ছে, বিজনেস ক্যাপাবিলিটি, বিভিন্ন পোর্টের ওপরে কাজ হচ্ছে এবং সেখান থেকে প্রোডাকশন ফিউচারে বাড়তে পারে। মোটমাট এই লেভেলের চিন্তাভাবনা থেকে ডিআইআই এখানে এন্ট্রি নিয়েছে। আমি চলে আসবো পরে, অর্থাৎ আমাদের পঞ্চম কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার।
জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচারের মোটামুটি 4,378 কোটি টাকা মতো কিন্তু এখানে ইনভেস্ট করেছে ডোমেস্টিক ইনস্যুরেন্স ইনভেস্টার। 6 নম্বর যে কোম্পানিটা বলছি সেটা হচ্ছে অ্যাকমে সোলার। অ্যাকমে সোলার হোল্ডিং এই কোম্পানিটা সোলার রিনিউয়েবল এনার্জির উপরে এবং ব্যাটারি এনার্জি সার্ভিসেসের উপরে দুরন্ত কোম্পানি। এই কোম্পানির ক্ষেত্রেও কিন্তু এদের যেরকমভাবে বিস্তৃতি বাড়ছে সেটাকে স্টাডি করেছে এবং অর্ডার বুক দেখেছে। এইগুলো দেখে কিন্তু আমি সেটা নিয়ে পরে আসছি। এরপরে আগে এটাকে নিয়ে শেষ করি। অ্যাকমে সোলারে এখানে ইনভেস্ট করেছে অ্যাপ্রক্সিমেট 2,822 কোটি টাকা কিন্তু এখানে ইনভেস্ট করেছে। 7 নাম্বার যে কোম্পানি যাব, এর পরেরটা 7 নাম্বারে হচ্ছে মেসো লিমিটেড। অনলাইন সিস্টেমের মধ্যে 2,230 কোটি টাকা কিন্তু ডিআইআইরা এখানে ঢেলেছে। মেসো লিমিটেড কিন্তু একটা এমন লেভেলে কাজ করছে অন্যান্য কোম্পানিগুলোর তুলনায়। এদের স্প্রেডিং অনেক বেশি, এদের ডিস্ট্রিবিউশন চ্যানেল প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত চলে গেছে এদের আউটলেটগুলো, যে কারণের জন্য খুব চটপট এরা কিন্তু যে কোনো প্রোডাক্টকে সাপ্লাই করতে পারছে, যেটা এদের ক্ষেত্রে একটা গেম চেঞ্জার রয়েছে। এদের বেশ কিছু মোবাইল অ্যাপস রয়েছে যেগুলো আলটিমেটলি এদেরকে কিন্তু বিরাট লেভেলে প্রফিটেবিলিটি নিয়ে এসছে। সেলস এবং ডিস্ট্রিবিউশন চ্যানেল দেখে কিন্তু ডিআইআর এখানে এন্ট্রি নিয়েছে। এরপরে যে 8 নম্বর কোম্পানির কথা যাব, ইন্ডিয়ান হোটেলস। ইন্ডিয়ান হোটেল আরেকটা বড় জায়গা নিয়ে রয়েছে। আগে যে ইন্ডিয়ান হোটেলসের যে জায়গাটা ছিল সেটা ছিল হসপিটালিটির উপর শুধু একটা হোটেল ছিল, তাজ। কিন্তু এখন সেই জায়গা থেকে এরা স্প্রেড করে একটা বিরাট বড়োভাবে ব্যাপ্তিটা তৈরি করেছে সারা ভারত জুড়ে। সমস্ত হসপিটালিটির ওপরে কিন্তু এই কোম্পানিটা ইন্ডিয়ান হোটেলস কর্পোরেশন এরা কিন্তু বিরাটভাবে কাজ করছে। এই মুহূর্তে ইন্ডিয়ান হোটেলসও প্রায় 716 কোটি টাকার মতো কিন্তু এই ডিআইআইরা ইনভেস্ট করেছে। 9 নম্বর এরপরেরটা আসছে, সেটা হচ্ছে 9 নম্বর কোম্পানি স্টারলাইট টেকনোলজি। স্টারলাইট টেকনোলজি একটা কেবল রিলেটেড, ডেটা সেন্টার রিলেটেড কেবল ইনফ্রাস্ট্রাকচার, অপটিক্যাল ফাইবার্স, এগুলোর ওপরে টেকনোলজি সুইচিং, এগুলোর ওপরে কোম্পানিটা রয়েছে। কোম্পানির ক্ষেত্রে 725 কোটি টাকা মতো কিন্তু এখানে এরা ইনভেস্ট করেছে। এবং 10 নম্বর যে কোম্পানিটা আছে, কোম্পানির নাম হচ্ছে কার্টট্রেড। কার্টট্রেড রিসেন্ট কোম্পানি, বেশি দিন হয়নি। কার্টট্রেডের এই মুহূর্তে প্রায় 110 কোটি টাকা মতো কিন্তু এখানে ওরা ইনভেস্ট করেছে। তো এইগুলো বোঝা গেল সব বিরাট ব্যাপার স্যাপার। যেরকম এইচডিএফসির ক্ষেত্রে 3,927, কিংবা তার থেকেও বড় আদানিতে 4,550, এই লেভেলের সমস্ত, বা জেএসডব্লিউ 4,378, এই রকম লেভেলের সমস্ত কিছু ইনভেস্ট করে গেছে ডিআইআই। খুব ভালো কথা। আমার প্রশ্ন সেখানে না, আমার প্রশ্ন ডিআইআই এক্স্যাক্টলি কী দেখে করছে। যেরকম আমি ডিআইয়ের কথা যদি বলি, এই মুহূর্তে যেরকম অর্ডার সাপ্লাই কিংবা প্রজেক্ট কী লেভেলে পেলো, ফিউচারিস্টিক বিজনেস কী রয়েছে, এইগুলো বেশ। তাহলে ডিআইএ যে এন্ট্রি করছে, তাহলে চোখ বুঝে তো সেখানে এন্ট্রি করা যায়, যাই তো? তার মানে এটাই তো এন্ট্রি করার 10টা পাওয়া গেছে, মানে এটা এর থেকে ভালো কিছু নেই। গুড। কিন্তু আমি যদি এটাকে একটু ভেঙে দেখাই তাহলে ব্যাপারটা বোঝা যাবে। প্রথম আসবো যে কোম্পানিটার ক্ষেত্রে, সবচেয়ে দুরন্ত যে কোম্পানিটা লেগেছে সেই কোম্পানির ক্ষেত্রে আসছে। কোম্পানির নাম হচ্ছে E2E নেটওয়ার্কস। E2E নেটওয়ার্ক হচ্ছে একটা দুরন্ত কোম্পানি, যে কোম্পানি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচারের উপর কাজ করে। এআইয়ের উপর সব কোম্পানি কাজ, কিন্তু এআই ইনফ্রাস্ট্রাকচারে কাজ করছে। কোম্পানিটা জিপিইউ বানাচ্ছে, এবং যে কোম্পানি এনভিডিয়ার সঙ্গে কোলাবোরেশন করে প্রচুর লেভেলের জিপিইউ, প্রায় 5,000 জিপিইউ তৈরি করছে। এই জিপিইউ বলছি, যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি 2-1 মিনিটের মধ্যে। এআই যখন একটা তৈরি হচ্ছে, তার যে ডিজাইনিং লেভেল থাকে, সেখানে কিছু সফটওয়্যার এবং হার্ডওয়্যার লেভেলে কম্বিনেশন দরকার, যে কম্বিনেশন এআই এবং এমএল এইগুলোকে কাজে লাগায়। আমি যদি কোনো একটা জায়গাতে আমি প্রথম যাই, সেখানে আমাকে স্টাডি করি সেই জায়গার জিওগ্রাফি, সেখানকার লোকজন, সেখানকার পরিস্থিতি, সেখানকার ল্যাঙ্গুয়েজ, সেখানে খাবার দাবার, সে সব কিছু এক্স্যাক্ট ওয়েতে এআই যখন কাজ করে, সেখানে সে স্টাডি করে লোকালাইজেশনকে, সেখানকার লোকাল সমস্ত কিছু। তাদের যখন উত্তর দিতে হয়, এআইয়ের উত্তরটা যেন সেই লোকাল লোকেদের মতোই হয়, যে সেম লাইক হিউম্যান বিইং। তার জন্য যে মেশিন ল্যাঙ্গুয়েজ বা লার্নিং করানো হয়, LMM প্রসেস, এই লার্নিং প্রসেসে জিপিইউ দরকার পড়ে, স্পেশাল গ্রাফিক প্রসেস ইউনিট বা জিপিইউ। এই জিপিইউগুলো হার্ডওয়্যার সফটওয়্যার লেভেলে প্রচুর দামি হয়, যেগুলো ডোমেস্টিক্যালি তৈরি করে দিচ্ছে কিন্তু E2E নেটওয়ার্কস। E2E নেটওয়ার্কসের বিরাট বড় পরিধি এবং ফিউচারিস্টিক, খুব ভালো কথা। এসবগুলো তো বড় বড় কচকচি গেল বিজনেসের। আমি যদি এবারে উল্টো কথাটা বলি, আমার কথাটা যদি অন্যরকমভাবে আমি সাজাই, যেরকম আমার অ্যাজ এ ফান্ডামেন্টাল অ্যানালিস্ট যদি বলি, ভ্যালুয়েশন কোথায় দাঁড়িয়ে আছে, পিটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, সেলস গ্রোথ বিগত 5 বছরে কেমন হয়েছে, প্রোমোটার যারা মালিক তারা কত % হোল্ড করছে এবং তারা কত কিনে চলেছে,
যদি বলে রিটার্ন অন ইকুইটি এখন কেমন রয়েছে, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড কেমন রয়েছে, তার উত্তরগুলো কে দেবে? আর উত্তরগুলো সঠিক হলো কি না হলো না সেটা সবচেয়ে বড় কথা। ডিআইআই কিনলো না সেটার উত্তর তোমরা দেবে, যে ডিআইআই কিনেছে মানে তোমাদের কেনা উচিত কিনা। কিন্তু একটা উত্তর আমি দেবো, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল আমাকে কি বলছে। আমি স্ট্রেট চলে আসছি E2E নেটওয়ার্কের ক্ষেত্রে। যদি ভ্যালুয়েশন দেখো, এই মুহূর্তে ভ্যালুয়েশন রয়েছে মানে ভয়ঙ্কর পরিস্থিতি। পি কত আছে জানো? প্রাইস টু আর্নিং রেশিও কত রয়েছে জানো? 341। মানে এক্স্যাক্টলি যদি দেখি পি রয়েছে 341। এটাকে আমি কি বলবে, মানে এটাকে মানে যাকে বলা যেতে পাগলামো বলা যেতে পারে এই ভ্যালুয়েশনে কারোর কেনাটা। কিন্তু এখানে কি শেষ? নো, আরও দু চারটে কথা বলে নিই। যেরকম আমি প্রথম বলবো সেটা হচ্ছে নেট প্রফিট। নেট প্রফিট ছিল গতবারে -2.8 কোটি ক্রোর্স, সেটা এবারে প্লাস হয়েছে 43 ক্রোর্স, বিরাট জাম্প অফকোর্স। রেভিনিউ 336% বেড়েছে, 336%, খুব ভালো কথা। কিন্তু এই যে মানে 36 কোটি থেকে 157 কোটিতে এসছে, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত রয়েছে, 1%ও না, 0.51। আমি যদি বলি রিটার্ন অন ইকুইটি কত রয়েছে, সেটা রয়েছে 0.95, 1%ও নেই। এইগুলো কিন্তু খুব ইন্টারেস্টিংলি আমাদেরকে প্রবলেম চিন্তা করাচ্ছে। এরপরে প্রোমোটার কি করছে? প্রোমোটার যেখানে 59% তাদের স্টেক ছিল, সেটা সেল করতে করতে 39-এ নিয়ে এসছে, 39-এ। এটার মানে কিভাবে এরা সেল করেছে? যত এরা বিক্রি করে যাচ্ছে, এফআইআই ডিআই তেমনভাবে কিচ্ছু তেমন নেই, ডিআইআই রিসেন্ট অ্যাড করেছে। কিন্তু যারা পাবলিক রিটেলাররা, তারা কিনছে প্রচুর, মানে পাবলিকের পরিমাণ 53% হয়ে গেছে, 53%। আর তত প্রোমোটাররা সেল করে যাচ্ছে। এইগুলোকে কি মনে হচ্ছে? এক্স্যাক্টলি তুমি যদি কিনে রেখেছো কিনা আমি সেটা জানতে চাই। আর কিনলে তুমি কততে কিনেছো? এবং সেকেন্ড ওয়ান, যারা কেনোনি তারা কি মনে করছে এই ভ্যালুয়েশনে কি কেনা সম্ভব, উচিত না? কমেন্ট বক্সে জানাও। আমি সেকেন্ড কোম্পানি থেকে যাব। এই কোম্পানির খুব ইন্টারেস্টিং কোম্পানি, যে কোম্পানিতে আমি মনে করছি খুব ইন্টারেস্টিং। কেন? ডেটা সেন্টারে কাজ করছে কোম্পানির নাম স্টারলাইট টেকনোলজি। স্টারলাইট টেকনোলজি প্রচুর এ বিষয়ে কথা বলেছি আগে। কিন্তু স্টারলাইট যে এই মুহূর্তে যে 725 কোটি টাকার এন্ট্রি নিয়েছে, 725 কোটি টাকা, 2-4 টাকা না, এর পিছনে ক্লারিফিকেশন কি রয়েছে ডিআইআর। আমি যদি এর ভ্যালুয়েশনটা দেখি, স্টারলাইট কি কোথায় দাঁড়িয়ে আছে জানো? স্টারলাইট টেকনোলজি এই মুহূর্তে এর পি কোথায় আছে? স্টারলাইটের পি রয়েছে অ্যাপ্রক্সিমেট আমাদের 123, 123। মোটামুটি একটা প্রাইস টু আর্নিং রেশিও 30-এর কমে রাখার চেষ্টা করবে সবসময়। যদি এর 30-এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রিস্ক তৈরি করবে, যেটা কখনো কোনো মতে একজন ভ্যালু ইনভেস্টরের এই জায়গায় যাওয়াটা উচিত না। আমি এটা নিজস্ব ব্যক্তিগত মতামত, এর কম বেশি রয়েছে। আর যদি দেখো সেলস, যে বিক্রির ওপরে তো মানুষের ইনকামটা হয়, সেলস গ্রোথ প্রায় মানে 5 বছরে কোনো সেলস গ্রোথই নেই, মাইনাস হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, কোনো সেলস নেই। আর রিটার্ন অন ইকুইটি কি, ক্যাপিটাল এমপ্লয়েড কি, ডেপ্ট ইকুইটি কি, বিভিন্ন ধরনের প্যারামিটার সব কিছু মেম্বারশিপ দেখতে পারে, সেখানে ডিটেলস বলেছি। এখানে এগুলো বলার সময় নেই। এখানে যেটা বলা রয়েছে 5 বছরের কিছু নেই, আর রিটার্ন অন ইকুইটি অনলি 2, স্রেফ 2 রয়েছে। এটা কিন্তু একটা ব্যাপার। আমি এবার আসবো নেক্সট পয়েন্টের দিকে, তৃতীয় কোম্পানিটার ক্ষেত্রে। তৃতীয় যে কোম্পানিটা করছি তার সোলারের, অ্যাকমে সোলারকে নিয়ে এবার আমি কথা বলছি। অর্থাৎ আমি প্রথমে E2E নেটওয়ার্ক নিয়ে কথা বলেছি, আমি স্টারলাইট বলেছি, এখন তৃতীয় আমার কাছে কোম্পানির নাম হচ্ছে অ্যাকমে সোলার। এই যে অ্যাকমে সোলার, এরা কিন্তু খুব বড় কোম্পানি, কোম্পানির প্রেজেন্টেশন ভালো রয়েছে, ব্যাটারি এনার্জি সার্ভিসেসের মধ্যে দারুণ একটা কোম্পানি অনেকগুলো জায়গাতে এক্সপ্যান্ড করছে, উইন্ড এনার্জি, সোলার এনার্জি, তাদের ওপরে রুফটপ প্যানেল তৈরি করা, এইগুলোর ওপরে কোম্পানি কাজ করছে, অর্ডার লেভেল বিরাট, সব ঠিক। কিন্তু আমি যদি এই মুহূর্তে অ্যাকমে সোলার এর যে ব্যাটারি এনার্জি সার্ভিসেস, সেখানে এই কোম্পানি যেখানে 2822 কোটি টাকা কিন্তু এই কোম্পানিতে দাও দিয়েছে ডিআইআইরা, সেই কোম্পানির যদি আমি পি দেখি, কত পি দেখব? 52, 52 চলে গেছে। যেখানে ইন্ডাস্ট্রিজ পি কত বা সেক্টর পি কত? শুধু 22। তাহলে কি এটা উচিত? আমি যদি বলি সেলস গ্রোথ, একটা কোম্পানির সেলস হচ্ছে ব্লাড, যত সেলস হবে তত তোমার প্রফিট। সেলস গ্রোথ হচ্ছে দেখাচ্ছে 3.64%, কত? 3%, 3.64%। তাহলে এটা কি ন্যায্য, উচিত, মানে সঠিক জায়গা? উত্তরটা তোমরা দেবে। তোমরা বলবে এই 3টে কোম্পানি, যে E2E নেটওয়ার্কস প্রথম কোম্পানি, ভিডিআর ব্ল্যাকওয়েল যে জিপিইউ রয়েছে তার উপর কাজ করছে, প্রচুর অর্ডার পেয়েছে, এনভিডিয়া ক্লায়েন্ট রয়েছে এর, এবং জিপিইউ যে ডিমান্ড সারা বিশ্বের কাছে রয়েছে, সব কিছু ব্লা ব্লা ব্লা, এবং ভবিষ্যৎ বাড়তে পারে, সব ঠিক। কিন্তু এই পি কি জাস্টিফিয়েবল? এটা কি ঠিকঠাক, যথার্থ?
এর উত্তরটা তোমরা দেবে। সেকেন্ড ওয়ান আমি কথা বলেছি স্টারলাইট টেকনোলজি, ডেটা সেন্টারের একটা অনবদ্য কোম্পানি, ভবিষ্যৎ দুর্দান্ত রয়েছে। কিন্তু উত্তরটা সেখানে না, উত্তরটা হচ্ছে ফান্ডামেন্টাল কী বলছে, এত বছর ধরে তোমাদের ফান্ডামেন্টাল কী বুঝেছো, তার একটা উত্তর থাকবে স্টারলাইট সম্পর্কে। আর একটা কোম্পানি অ্যাকমে হোল্ডিং, অ্যাকমে হোল্ডিং সম্পর্কে তোমাদের মতামত কী? বিরাট ভবিষ্যৎ রয়েছে, অনেক কিছু রয়েছে অ্যাকমে হোল্ডিংয়ের। আমি যদি বলি যে প্রচুর পরিমাণে ডিআইআই অর্ডার বুক দেখে, বাকি সমস্ত কিছু দেখে, ইনফ্রাস্ট্রাকচার দেখে এবং কোম্পানি বিজনেস দেখে ইনভেস্ট করেছে, ঠিক। কিন্তু কেন ডিআইআই এত দামে কিনছে? আমার কাছে এটা বিরাট বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তোমরা দাও।